সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রোডাক্ট মেট্রিক্স অধ্যায়ের লাস্ট লেকচারটা কভার আপ করব। আজকে যে লেকচারটা আমরা কভার করব সেটা হচ্ছে হলস্টেড মেট্রিক্স নিয়ে ক্যালকুলেশন। তো আমরা এতদিন দেখেছি যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা সফটওয়্যার দেওয়া থাকলে সেই সফটওয়্যারের ডিফিকাল্টি লেভেল বা তার কমপ্লেক্সিটি লেভেলটা আমরা ফাংশন পয়েন্ট মেট্রিক্সের উপর ডিপেন্ড করে বের করে ফেলতে পারি এবং অ্যানালাইজ করে বলতে পারবো যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক ছিল নাকি ভুল ছিল। তো আজকে আমরা যে হলস্টেড মেট্রিক্স নিয়ে কথা বলবো সেই হলস্টেড ম্যাট্রিক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রোগ্রাম অথবা কোনো একটা সোর্স কোডের কমপ্লেক্সিটি বের করা, অথবা ওই প্রোগ্রামটা যখন কম্পিউটারে চলবে তখন কতটুকু ভলিউম বা কতটুকু স্পেস দখল করবে সেটা বের করা, এবং ওই প্রোগ্রামটা টোটাল লেন্থটা কত হবে সেটাও মেজারমেন্ট করা যায়। তো এই ধরনের ব্যাপারগুলো হলস্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারি এবং আমরা প্রি রিকুইজিট ভ্যালুগুলো দিয়ে সেগুলো খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করে বের করে বলে দিতে পারি। এখন আমাদের যদি এরকম কোনো স্যাম্পল সোর্স কোড দেয়া থাকে, যেমন এই স্ক্রিনে যে সোর্স কোডটা দেখা যাচ্ছে, এই ধরনের সোর্স কোডের থেকে হলস্টেড ম্যাট্রিক্সের যদি ইভালুয়েশন করতে যাই তাহলে আমাদের দুইটা জিনিস ফার্স্ট অফ অল বের করে নিতে হবে। সেটা হচ্ছে এক নাম্বার অপারেটর সংখ্যাগুলো বের করতে হবে, দ্বিতীয় হচ্ছে অপারেন্ট সংখ্যাগুলো বের করে নিতে হবে। তাহলে হলস্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অপারেটর কাদেরকে বলবো? আমরা অপারেটর বলতে পারবো যে কোনো বিল্ট ইন কিওয়ার্ড, যেমন সেটা ইফ হতে পারে, এলস ইফ হতে পারে, বা কোনো একটা লুপের কিওয়ার্ড হতে পারে। এছাড়া যে কোনো অর্ডারের প্যারেন্থেসিস, অর্থাৎ আমরা যেগুলোকে ব্র্যাকেট বলে থাকি, ফার্স্ট অর্ডার ব্র্যাকেট হতে পারে বা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার। এছাড়াও আমাদের নর্মাল বেসিস বা নর্মাল কনসেপ্টে যে অপারেটরগুলো আমাদের প্রোগ্রামে ইউজ হয়ে থাকে, যেমন অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর বলতে যোগ বিয়োগ গুণ ভাগ। আমি আশা করি জানি যে সবাই পারে এটা, কারণ অলরেডি যারা সি কোর্স কমপ্লিট করে আসছে সবাই এই অপারেটর সম্বন্ধে পূর্ণাঙ্গ আইডিয়াই আছে। এছাড়াও হতে পারে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে লেস দেন, গ্রেটার দেন সাইন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই ধরনের অপারেটরগুলো। লজিক্যাল অপারেটর বলতে অ্যান্ড, অর, নট, এই ধরনের অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে সমান চিহ্নই বেসিক্যালি বোঝায়, তাছাড়া অসমান বা সমান নয় এটাও বোঝাতে পারে। এছাড়া কিছু বিটওয়াইজ অপারেটর আছে, যেমন অর, অ্যান্ড, নট, এগুলাকে বিটওয়াইজ অপারেশনের মাধ্যমে কিন্তু ক্যালকুলেট করা যায়। তাহলে আমাদের সোর্স কোডে যদি এই ধরনের এলিমেন্টস গুলো থাকে তাহলে সেগুলোকে আমরা অপারেটর হিসেবে কাউন্ট করব। এরপরে আসবে আমাদের দ্বিতীয় পার্টটা ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে কোন একটা সোর্স কোডে কতগুলো অপারেন্ড আছে। তাহলে অপারেন্ড আমরা কাদেরকে বলবো? যে কোনো রকম ভেরিয়েবলের নাম। যেমন আমরা যদি কোনো একটা ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, অথবা এনি কাইন্ড অফ নেম। আর দ্বিতীয়ত এই ভেরিয়েবলে যে কনস্ট্যান্ট একটা ভ্যালু অ্যাসাইন করা যদি থাকে তাহলে সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকেও আমরা অপারেন্ড হিসেবে কাউন্ট করব। হলস্টেড ম্যাট্রিক্স দিয়ে অ্যানালিটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের টোটাল 4টা টার্ম সম্পর্কে জানতে হবে। প্রথমত ছোট হাতের n1, অথবা আমি যদি বলি যে স্মল n1 দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা বোঝাবে ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেটর, অর্থাৎ কোন একটা সোর্স কোডে কতগুলো ভিন্ন ভিন্ন অপারেটর আছে। অর্থাৎ আমি সেম অপারেটর যদি একাধিক থাকে তাহলে আমি একটা কাউন্ট করব। এভাবে আমি ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেটর কাউন্ট করে নিব। দ্বিতীয় কথা হচ্ছে স্মল n2। তাহলে যদি স্মল n2 থাকে তাহলে আমি বুঝে নিব ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেন্ট, অর্থাৎ কতগুলা ডিস্টিংক্ট বা ভিন্ন ভিন্ন অপারেন্ট আছে সেগুলো আমি কাউন্ট করব। এরপর থাকবে হচ্ছে ক্যাপিটাল N1, যেটাকে বোঝায় টোটাল নাম্বার অফ অপারেটর, অর্থাৎ আমি এবার কমন এবং আনকমন সব ধরনের অপারেটরকেই নিব। আর দ্বিতীয়ত হচ্ছে N2, টোটাল নাম্বার অফ অপারেন্ট, অর্থাৎ কমন এবং আনকমন সব ধরনের অপারেন্টকে কাউন্ট করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা n2 দ্বারা রিপ্রেজেন্ট করব, ক্যাপিটাল N2 দ্বারা। এখন যারা এই ভিডিওটা এখন দেখছে আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন এই স্যাম্পল সোর্স কোডটা তাদের খাতায় টুকে নেয় এবং আমার সাথে সাথে বাকি অংশটুকু ক্যালকুলেশন করে ফেলে। তাহলে যেটা সুবিধা হবে, আমরা ভিডিওটা দেখতে দেখতে পুরো জিনিসটা খুব সহজেই বুঝতে পারব। আমি ধরে নিচ্ছি যে সবাই সোর্স কোডটা তাদের খাতায় তুলে নিয়েছে। যদি তুলে নেয় তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে টোটাল 8টা সি এর স্টেটমেন্ট আছে, অর্থাৎ একটা স্যাম্পল সি এর কোড নেওয়া হয়েছে। তো এটার মিনিং আপাতত বোঝার ট্রাই না করলেও চলবে, কারণ ধরে নিচ্ছি আমি একটা মিনিংলেস কোড যেটাকে একটা সি ফরম্যাটে লেখা আছে।
তো এই সি ফরম্যাটের স্যাম্পল কোড থেকে আমরা পরবর্তী অংশে ক্যালকুলেশন করব। তো যেহেতু আমার দুইটা জিনিস ফার্স্টেই সোর্স কোড থেকে বের করে নিতে হবে, একটা হচ্ছে অপারেটরের সংখ্যা আর একটা হচ্ছে অপারেন্ডের সংখ্যা। অপারেটরকে দুইভাবে ফাইন্ড আউট করতে হবে, অপারেন্ডকে দুইভাবে ফাইন্ড আউট করতে হবে। একটু আগে কিন্তু আমরা দেখছি যে অপারেটর এবং অপারেন্ডকে কিভাবে ফাইন্ড আউট করা যায়, সেটা হচ্ছে স্মল n1, স্মল n2, ক্যাপিটাল n1 এবং ক্যাপিটাল n2 ফাইন্ড আউট করতে হবে। তো এখন আমরা দেখবো যে আমাদের টোটাল এখানে কতটা অপারেটর আছে। দ্যাট মিন্স কমন এবং আনকমন সব ধরনের অপারেটর দেখব, যেটাকে আমরা ক্যাপিটাল n1 দ্বারা রিপ্রেজেন্ট করি। ভিডিওর শুরুতেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে অপারেটর গুলা কোনগুলা। তাহলে যদি আমি 1 নাম্বার স্টেটমেন্টটা দেখি, এই স্টেটমেন্টে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা ইফ নামক কিওয়ার্ড আছে। তাহলে যে কোনো ধরনের কিওয়ার্ড কিন্তু আমরা অপারেটর হিসেবে কাউন্ট করি। তাহলে আমরা আমাদের অপারেটরের লিস্টকে প্রথমে ইফকে কাউন্ট করে নিলাম, আমাদের ফার্স্ট অপারেটর। এরপর আমরা একটু সামনে আগাই, দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট অর্ডার প্যারেন্থেসিস, যার শুরু আছে এবং যার শেষ আছে, এর মাঝে একটা কন্ডিশন চেক করা হয়েছে। তাহলে আমরা এই ফার্স্ট অর্ডার যে প্যারেন্থেসিস আছে এর স্টার্টিং এবং এন্ডিং পুরাটাকে আমরা একটা অপারেটর হিসেবে কাউন্ট করব আর কি। ঠিক আছে, এরপরে দেখি আমাদের কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে এক্স নামক একটি ভেরিয়েবল আছে। তাহলে ভেরিয়েবলকে আমরা কোন পার্টে রাখি, সেটা হচ্ছে অপারেন্ড পার্ট। তাহলে আমাদের অপারেন্ড পার্টে আমরা ফার্স্ট এনকাউন্টার পেয়ে গেলাম যে আমাদের ফার্স্ট অপারেন্ড হচ্ছে এক্স নামক একটি ভেরিয়েবল। ওকে, এরপরে আমরা আরেকটু ফরওয়ার্ড হই, দেখতে পাচ্ছি যে একটা অপারেটর আছে, সেটা হচ্ছে গ্রেটার দেন অপারেটর। তাহলে গ্রেটার দেন অপারেটরকে আমরা কোথায় রাখবো, আমরা অপারেটরের লিস্টে এনকাউন্টার করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, কত, 2। তাহলে এই 2টাকে আমরা কোন লিস্টে রাখবো, এটাকে রাখবো আমরা অপারেন্ডের লিস্টে। তাহলে 2কে যদি আমরা অপারেন্ডের লিস্টে রাখি তাহলে দেখবো যে আমাদের সেকেন্ড অপারেন্ডটা কাউন্টেবল হয়ে গেছে। এরপর আমরা আরেকটু ফরওয়ার্ড হই। এখন আমার ফার্স্ট লাইনের স্টেটমেন্ট পুরোটা কমপ্লিট। এখন আমি সেকেন্ড লাইন স্টেটমেন্টে চলে আসি। সেকেন্ড লাইন স্টেটমেন্টে শুধুমাত্র একটি সেকেন্ড অর্ডার ব্র্যাকেটের স্টার্টিং পয়েন্ট আছে। তাহলে সেকেন্ড অর্ডার ব্র্যাকেটের ফার্স্ট যে স্টার্টিং পয়েন্টটা, এটাকে আমরা আরেকটা অপারেটর হিসেবে কাউন্ট করব আর কি। তো এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হইতে পারে যে আমরা ফার্স্ট অর্ডার ব্র্যাকেটের ক্ষেত্রে স্টার্টিং এবং এন্ডিংকে একটা এলিমেন্ট ধরলাম বা একটা অপারেটর ধরলাম, বাট সেকেন্ড অর্ডার ব্র্যাকেটের ক্ষেত্রে কেন আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ধরছি। তো এই ভিডিওর শেষে আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করব। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ফরওয়ার্ড হই যে আমি সেকেন্ড অর্ডার ব্র্যাকেটে যে স্টার্টিং পয়েন্টটা পাইলাম, এটাকে আমি এর পরের অপারেটর হিসেবে কাউন্ট করে ফেলেছি। এরপরে 3 নাম্বার স্টেটমেন্টে যদি যাই, দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে x ইকুয়াল টু x প্লাস 2, একটা সেমিকোলন সাইন, যেটা সি এর ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এই এক্সটা কোন কিসে যাবে, এক্সটা যেহেতু একটা ভেরিয়েবলের নাম, তাহলে অবশ্যই সেটা অপারেন্ডের লিস্টে চলে যাবে। এক্সকে আমি কাউন্টার করলাম। এরপরে দেখতে পাচ্ছি যে আমার আছে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমি অপারেটর লিস্টে দিয়ে দিলাম। এরপর আবার এক্স নামক একটা ভেরিয়েবল, তাহলে এক্সকে কিসে দিয়ে দিব, অপারেন্ডের লিস্টে দিয়ে দিব। এরপরে দেখা যাচ্ছে যে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু 2 আছে। তাহলে 2কে কোথায় দিয়ে দিব, এটা অবশ্যই অপারেন্ডের লিস্টে দিয়ে দিব। এই যে অপারেন্ডের লিস্টে আমরা 2কে এনকাউন্টার করে ফেললাম। এরপরে দেখা যাচ্ছে একটা সেমিকোলন সাইন আছে, তার মানে সেমিকোলনটা আমরা এখন অপারেটরের লিস্টে দিয়ে দিলাম। এরপরে আমরা 4 নাম্বার স্টেটমেন্টে আসি। এখানে এসে দেখা যাচ্ছে যে ইফ নামক একটা কিওয়ার্ড আছে। তাহলে ইফকে আমি আবারও অপারেটর লিস্টে দিয়ে দিব। তারপরে আছে ফার্স্ট অর্ডার ব্র্যাকেট। তাহলে ফার্স্ট অর্ডার ব্র্যাকেটে শুরু এবং শেষকে পুরাটাকে একটা অপারেটর হিসেবে কাউন্ট করে নিলাম আগের মতোই। এরপরে আছে হচ্ছে এক্স নামক একটি ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলকে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে অপারেন্ডাল লিস্টে। ওকে, দেন এক্স এর পরে আছে একটা কন্ডিশনাল অপারেটর, সেটা হচ্ছে কি লেস দেন অপারেটর। তাহলে এই লেস দেন অপারেটরকে আমরা অপারেটরের লিস্টে দিয়ে দিলাম। এই যে এখানে লেস দেনটা দেওয়া হয়ে গেছে। এরপর আছে একটা কনস্ট্যান্ট ভ্যালু 7কে আমরা অপারেন্ডাল লিস্টে দিয়ে দিব। ওকে, দেন আমাদের 4 নাম্বার স্টেটমেন্টটা শেষ। দেন 5 নাম্বার স্টেটমেন্ট। এখন 5 নাম্বার স্টেটমেন্টটা আমি দেখতে পাচ্ছি আবারও সেকেন্ড অর্ডার একটা ব্র্যাকেট। দেন সেকেন্ড অর্ডার ব্র্যাকেটকে আমরা অপারেটরের লিস্টে দিয়ে দিলাম। দেন 6 নাম্বার স্টেটমেন্টে দেখা যাচ্ছে একটা এক্স নামক একটা ভ্যারিয়েবল। তাহলে এক্সটাকে আমরা কোথায় দিয়ে রেখে দিব, এক্সটাকে অবশ্যই আমরা একটা অপারেন্ডের লিস্টে রাখবো। দেন একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরকে অপারেটরের লিস্টে রাখলাম। এরপর আছে হচ্ছে একটা কনস্ট্যান্ট হলো 0টাকে আমরা পাঠিয়ে দিলাম অপারেন্ডের লিস্টে। এরপর আছে হচ্ছে সেমিকোলনটাকে এনকাউন্টার করলাম অপারেটর লিস্টে।
দেন 7 নাম্বার এবং 8 নাম্বারে দেখা যাচ্ছে আমরা এই যে 2 নাম্বার লাইন এবং 5 নাম্বার লাইনে যে দুইটা স্টার্টিং সেকেন্ড অর্ডার ব্র্যাকেট পাইছিলাম সেগুলা এন্ডিং ব্র্যাকেট, এগুলাকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু কাউন্ট করে নিছি অপারেটর হিসেবে। তাহলে আমার এই লিস্ট থেকে কি দেখতে পাচ্ছি, তাহলে এই লিস্ট থেকে দেখা যাচ্ছে যে এখানে আমার সব ধরনের অপারেটর আছে, অর্থাৎ একটা জিনিস যদি একাধিকবার থাকে আমি কিন্তু তাও কাউন্ট করে নিছি। যেমন ইফ কিওয়ার্ড 2 বার আছে, আমি কিন্তু তাও কাউন্ট করে নিছি। দ্যাট মিনস এখানে যত ধরনের অপারেটর আছে সব কিছু অ্যাডিশন করে নেওয়া হয়েছে। তাহলে আমরা যে ক্যাপিটাল N1 দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম সেটাকে বলা হয়েছিল টোটাল নাম্বার অফ অপারেটর, যেখানে কমন এবং আনকমন সব ধরনের অপারেটর থাকবে। তাহলে আমি যদি এটা কাউন্ট করি দেখবো আমার টোটাল 15 অর্থাৎ 15টা অপারেটর আছে। আচ্ছা, এখন এই লিস্ট থেকে যদি আমি কাউন্ট করি কতটা ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেটর আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন অপারেটর আছে, তাহলে আমি দেখতে পাবো ইফ একটা, ফার্স্ট অর্ডার ব্র্যাকেট একটা, আচ্ছা আমি একটু ক্রস দিয়ে দিই তাহলে কাউন্ট করতে আরো সুবিধা হবে। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা একটা, 7টা। এটাকে আমি নিব না কারণ অলরেডি আমি পেয়ে গেছি। এরপরে এটাও পেয়ে গেছি অলরেডি, নিব না। এটাও পেয়ে গেছি, নিব না। এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, পাই নাই হচ্ছে, এটা পাই নাই, এটা কিন্তু অলরেডি একবার পেয়ে গেছি আর কাউন্ট করলাম না, এটা পেয়ে গেছি। আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, টোটাল ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেটরের সংখ্যা হচ্ছে 9, যেটাকে স্মল n1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার আসা যাক অপারেন্টের ক্যালকুলেশনে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যত ধরনের অপারেন্ট আমরা সোর্স কোডে পেয়ে গেছি সেই অপারেন্টগুলো যদি কাউন্ট করি টোটাল কমন এবং আনকমন মিলিয়ে টোটাল 9টা অপারেন্ট আছে। তাহলে টোটাল নাম্বার অফ অপারেন্টকে আমি যদি ক্যাপিটাল N2 দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে ক্যাপিটাল N2 সমান হচ্ছে 9। আর আগের মতোই যদি আমি ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে এক জিনিসকে একবারই কাউন্ট করবে, একাধিকবার নয়। যেমন x একটা ভেরিয়েবল একবার কাউন্ট করে ফেললাম, 2 একটা কনস্ট্যান্ট একবার কাউন্ট করে ফেললাম, এরপর x অলরেডি হয়ে গেছে এনকাউন্টার, x এটাও হয়ে গেছে, 2 এটাও হয়ে গেছে কাউন্ট করা, x এটাও হয়ে গেছে, 7 এটা কাউন্ট করি নাই, দ্যাট মিন্স কাউন্ট করব, আর লাস্টে হচ্ছে 0। তাহলে টোটাল ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেন্ট সংখ্যা হচ্ছে 4। তাহলে আমাদের যে 4টা ভ্যালু দরকার ছিল আমাদের হলস্টেড ম্যাট্রিক্স ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা কিন্তু 4 ধরনের ভ্যালুই পেয়ে গেছি। তো যারা খাতা নিয়ে বসে ক্যালকুলেশন করতেছিল সবাই কিন্তু আশা করি বুঝতে পারছে যে কিভাবে সহজেই কোন একটা সোর্স কোড থেকে টোটাল নাম্বার অফ অপারেটর, টোটাল নাম্বার অফ অপারেন্ট, ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেটর এবং ডিস্টিংক্ট নাম্বার অফ অপারেন্টের সংখ্যাটা খুব সহজে বের করতে পারি। এখন আমরা টোটাল যে 4 ধরনের ভ্যালু পেয়ে গেছি সেই 4 ধরনের ভ্যালুগুলোকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই পেজে লিখে নিয়েছি। এখন আমি আগেই বলছিলাম যে আমরা যে হলস্টেড ম্যাট্রিক্স করতেছি এর উদ্দেশ্য হচ্ছে কোন একটা সোর্স কোড থেকে তার টোটাল লেন্থ বের করা যাবে, বা কতটুকু ভলিউম বা কতটুকু স্পেস সে দখল করবে সেটা বের করা যাবে, বা তার এস্টিমেটেড লেন্থ কত সেটা বের করতে পারবো। তারপর কোনো একটা কোড সম্পর্কে জানতে গেলে মিনিমাম আমাকে কতটুকু ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলোও কিন্তু আমি হলস্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখন এই 4 ধরনের ভ্যালু দিয়ে অ্যানালাইজ করার ট্রাই করবো কিভাবে করা যায়। যেমন ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে যেটা করব যে কোনো একটা সোর্স কোড বা কোনো একটা প্রোগ্রামের যদি বলা হয় টোটাল লেন্থ বের করতে কোন মেথডে, হলস্টেড মেথডে, তখন আমার ক্যাপিটাল N সমান হবে ক্যাপিটাল N1 প্লাস ক্যাপিটাল N2। এখন আমরা কিন্তু জানি যে ক্যাপিটাল N1 এবং ক্যাপিটাল N2 কি, এবং দুইটার ভ্যালু কিন্তু অলরেডি ক্যালকুলেট করা আছে। তাহলে দুইটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে এই আমাদের যে সোর্স কোডটা দিয়েছিল তার টোটাল লেন্থটা কত। আচ্ছা, এরপরে আমি সেকেন্ড, সেটা হচ্ছে ভোকাবুলারি অফ দ্য প্রোগ্রাম। এখন ভোকাবুলারি জিনিসটা কি, কোন একটা প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রামকে রিড করতে গেলে বা কোন একটা প্রোগ্রাম পড়ে বুঝতে গেলে আমাকে মিনিমাম কতটুকু ইনফরমেশন জানা দরকার। আমি যদি কোনো একটা কোডে কতগুলা ভেরিয়েবল ইউজ হয়েছে, কতগুলা কিওয়ার্ড ইউজ হয়ে গেছে, কতগুলা আমার কনস্ট্যান্ট ভ্যালু ইউজ হয়েছে এবং কতগুলো অপারেটর এবং অপারেন্ট ইউজ হয়েছে, এই ইনফরমেশনগুলো যদি জানি মিনিমাম অ্যামাউন্ট, তাহলে কিন্তু আমি কোডটাকে সহজে রিড করতে পারবো, ওই কোডের উদ্দেশ্য বা ফাংশন কি সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে যদি একটা কোনো প্রোগ্রামের ভোকাবুলারি বের করতে বলা হয় তাহলে আমি বলবো যে স্মল n ইকুয়াল টু স্মল n1 প্লাস স্মল n2। এখন স্মল n1 এবং স্মল n2 সমান কত এই ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, তার মানে আমি খুব সহজেই 2 নাম্বার পয়েন্টটাও বের করতে পারবো। এরপরে 3 নাম্বার, সেটা হচ্ছে কি যে কোন একটা প্রোগ্রামের এস্টিমেটেড কোড লেন্থ বা এস্টিমেটেড প্রোগ্রাম লেন্থ বের করতে হবে। তো এস্টিমেটেড কোড লেন্থ বলতে যে কোন একটা কোডের শুরুতেই আমি বলে দিব যে এই কোডের লেন্থটা হচ্ছে এতটুকু হবে, এরকম আর কি। তাহলে সেটাকে আমি কিভাবে বলতে পারবো যে আমার n1 স্মল n1
লগ 2, এই লগ 2 কে কিন্তু এখানে একটা কনফিউশন আছে যে লগ 2 কি, এটা লগের কিন্তু বেজ হচ্ছে 2, মানে 2 ভিত্তিক লগ, তার মানে 10 ভিত্তিক না। এই লগ 2 বা 2 ভিত্তিক লগকে আমরা আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে লন। ঠিক আছে, তো যাদের ক্যালকুলেটর ক্যালকুলেট করবে, যদি log 2 বেসটা 2 বেস না লিখতে পারে, তাহলে যদি লন অপশন থাকে তাহলে তারা যেন লন অপশন ইউজ করে আর কি। তো এই ক্ষেত্রে একটু যেন সাবধান হয় যে 10 বেস আবার যেন না লিখে ফেলে। তাহলে আমরা যদি log 2 বা লন বুঝে থাকি, তাহলে n1 স্মল n1 লন বা log 2 n1 প্লাস n2 লন n2। আমি log 2 কে লন আকারে প্রকাশ করতেছি। আচ্ছা, এখন এই n1 এবং n2 যে ভেরিয়েবল গুলো আছে, তাহলে আমি এখান থেকে যদি ডাটাটা নিয়ে আমার সূত্রে বসিয়ে দিই, তাহলে খুব সহজেই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমার প্রোগ্রামের লেন্থটা পেয়ে যাব আর কি। ওকে, এবার একটু ফরওয়ার্ড হয়ে গেল 4 নাম্বার, যে আমার কোন একটা কোড বা প্রোগ্রামে পিউরিটি রেশিওটা বের করতে হবে। তাহলে পিউরিটি রেশিওটা কি? পিউরিটি রেশিওটা হচ্ছে, আমি টোটাল কোডের তো অবশ্যই একটা লেন্থ থাকবে বা আমার কোডের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকবে, সাথে সাথে আমি কোডের শুরুতেই বা লেখার আগেই একটা এস্টিমেশন করে নিয়েছিলাম। তাহলে আমার এস্টিমেশনটা কতটুকু কারেক্ট বা কতটুকু পিওর, সেই রেশিওটা বের করতে হবে। তাহলে পিওরিটি রেশিও সমান হচ্ছে এস্টিমেটেড কোড লেন্থকে আমি টোটাল কোড লেন্থ দ্বারা যা শুধু ডিভিশন বা ডিভাইড করে দিব আর কি। তাহলে আমার এস্টিমেটেড কোড লেন্থ কিন্তু একটু আগে আমি বের করেছি, এটা হচ্ছে 25.32 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখানে আমি সেই ভ্যালুটা বসাবো। আর টোটাল কোড লেন্থটা কত? টোটাল কোড লেন্থ হচ্ছে 1 নাম্বার পয়েন্টে কিন্তু বের করা হয়ে গেছে 24। তাহলে আমি যদি 25.32 কে 24 দ্বারা ডিভিশন করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে 1.055। তো এখানে একটা কথা বলে রাখি, পিউরিটি রেশিও 1 এর যত কাছাকাছি থাকবে, বুঝতে হবে আমার কোডটা এস্টিমেশনটা তত ভালো হয়েছিল, অর্থাৎ আমি তত ভালো এস্টিমেশন করতে পারি আর কি। আর যত 1 থেকে ডানের দিকে সরবে বা 1 থেকে যত বাড়তে থাকবে ভ্যালুটা, তত বুঝতে হবে এস্টিমেশনটা বাজে বা খারাপ হয়েছে আর কি। তো আমাদের এস্টিমেশন লেন্থ কিন্তু অনেক ভালো, কারণ আমাদের ভ্যালু আসছে 1.055। ওকে, ফাইন। দেন আমরা নেক্সট আরেকটা পয়েন্টে ফরওয়ার্ড হই। এরপরে যেটা আছে যে আমার কোন একটা কোডের ভলিউম বের করতে হবে, বা সহজ কথায় যদি বলি যে আমার কোডটা কোন একটা প্রসেসরে বা প্রোগ্রামটা যখন চলবে র্যামে, তখন আসলে র্যামের কতটুকু জায়গা দখল করবে, অর্থাৎ কত বিট জায়গা দখল করবে যদি আরো সহজভাবে বলা হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি হলস্টেড মেথডে, যে ভি সমান ক্যাপিটাল এন লগ 2 বা লন ব্র্যাকেটের মধ্যে স্মল এন। এখন এই ক্যাপিটাল এন কি? ক্যাপিটাল এন কিন্তু আমার টোটাল লেন্থ, যেটা আমার এই 1 নাম্বার পয়েন্টে অলরেডি ক্যালকুলেট করা আছে 24 এই ভ্যালুটা। এবং আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে ভোকাবুলারি ভ্যালুটা, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশনের ভ্যালুটা। তাহলে আমি এখানকার ক্যাপিটাল এন এবং স্মল এন এই দুইটা ডাটা যদি আমার এই 6 নাম্বার যে সূত্রটা আছে, সেই 6 নাম্বার সূত্রের দুইটা ভেরিয়েবল পয়েন্টে বসিয়ে দিই, তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি আমার কত বিট লাগবে, যে এখানে যেমন আসছে 61.55, তাহলে আমি ধরে নিতে পারি অলমোস্ট 62 বিট আমার লাগবে এই কোডটাকে কোন একটা জায়গায় রান করতে আর কি। তো ল্যাঙ্গুয়েজ বেসিস বা ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে এই ভলিউমটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে যদি এক ধরনের বিট সংখ্যা লাগে, পাইথনে কিন্তু ভিন্ন সংখ্যার একটা বিট লাগতে পারে। এখন আমরা আমাদের অ্যানালাইসিস একেবারে লাস্টের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের লাস্ট একটা অ্যানালাইসিস করতে হবে, যে কোন একটা প্রোগ্রাম বা সোর্স কোডে ডিফিকাল্টি লেভেল চিন্তা করতে হবে বা ডিফিকাল্টি লেভেল বের করতে হবে। তাহলে কিভাবে বের করতে পারবো? যে স্মল n1 বাই 2 ইন্টু ক্যাপিটাল n2 বাই হচ্ছে স্মল n2। এখন আমরা জানি যে স্মল n1 কত, ক্যাপিটাল n2 কত, স্মল n2 কত। তাহলে যদি এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু পেয়ে যাব যে আমার কোনো একটা প্রোগ্রামের ডিফিকাল্টি লেভেল। এখন এই ডিফিকাল্টি লেভেলটা আসলে কি কাজে লাগবে? আমি যদি ডিফিকাল্টি লেভেলটা বের করতে পারি অ্যানালাইসিস করে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে কোডটা করা হয়েছে, তাহলে এই কোডের পিছনে যারা ছিল, অর্থাৎ ডেভেলপাররা ছিল, তারা আসলে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, বা তাকে আসলে কি লেভেলের অ্যালগরিদমটা ইউজ করতে হয়েছে, সেটা আমরা কিন্তু সহজেই এই ডিফিকাল্টি লেভেল থেকে বুঝে নিতে পারবো। তাহলে আমরা হলস্টেড ম্যাট্রিক্সের সাহায্যে খুব সহজেই দেখলাম যে 4 ধরনের ভ্যালু ক্যালকুলেট করে কিভাবে আমরা কোন একটা সোর্স কোডকে
ডিফর্মালাইজ করতে পারি, অর্থাৎ তার মাঝের তথ্যগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। তো লাস্টে একটা জিনিস বলে দেওয়ার দরকার, সেটা হচ্ছে আমরা অনেকেরই কোশ্চেন অ্যারাইজ হয়েছিল যে ফার্স্ট অর্ডার ব্র্যাকেটকে কেন আমরা স্টার্টিং এবং এন্ডিংকে একটা অপারেটর ধরলাম, আর সেকেন্ড অর্ডার ব্র্যাকেটের ক্ষেত্রে স্টার্টিংকে একটা আবার এন্ডিংকে আর একটা ভিন্ন অপারেটর ধরলাম। তো এটার ক্যালকুলেশনটা বা অ্যানালাইসিসটা খুবই সহজ। সেটা হচ্ছে আমরা তখনই সিঙ্গেল বা তখনই আলাদা আলাদা অপারেটর ধরবো, সেটা হচ্ছে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি আমি দেখি যেমন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি একটা কন্ডিশন আছে যে x is greater than 2। এখন x এর ভ্যালু শুরুতে যে কোনো কিছু থাকতে পারে। আমি ধরে নিলাম যে x এর ভ্যালু হচ্ছে সাপোজ 3, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম হচ্ছে x এর ভ্যালু আছে কত, 3। তাহলে 3 যদি 2 এর থেকে বড় হয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে, আর ট্রু হইলে এই সেকেন্ড ব্র্যাকেট বা এই অংশে বা এই বডির মধ্যে সে এন্টার করতে পারবে। যদি তাই হয়, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন এই কন্ডিশনটা চেক হলো তখন কি x এর ভ্যালু কোনো চেঞ্জ হয়েছে, বা যে আমি ইনফরমেশনটা ফ্লো করছি সেই ইনফরমেশন ফ্লোটা কি চেঞ্জ হয়ে গেছে? হয় নাই, যা শুধু চেকিং হয়েছে যে ইয়েস অর নো, কারেক্ট অর ইনকারেক্ট। যদি এরকম হয় যে কোনো একটা ব্র্যাকেটের মধ্যে কোনো একটা কন্ডিশন আছে এবং সেই কন্ডিশনটা শুধুমাত্র চেকের জন্য কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, যা শুধু একটা ডিসিশন ডিপেন্ড করতেছে ইয়েস অর নট, কারেক্ট অর ইনকারেক্ট, যদি এমন হয় যে ইনফরমেশনটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি পুরো জিনিসটাকে একটা অপারেটর ধরবো। যেহেতু আমার এই ফার্স্ট অর্ডার প্যারেন্থেসিসের মধ্যে আমার এই x এর ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই বা ইনফরমেশনের ফ্লোর কোনো চেঞ্জ হয় নাই, তাই আমি একটাই অপারেটর ধরবো। কিন্তু আমি যদি লক্ষ্য করি, যেই না মাত্র এই সেকেন্ড অর্ডার ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করছি, সেই একটা স্টেটমেন্ট 3 নাম্বার লাইনে পেয়ে গেছে কিরকম, যে x ইকুয়াল টু এক্স প্লাস 2, অর্থাৎ x এর ভ্যালু আগে যা ছিল তার সাথে 2 যোগ করে ইনক্রিমেন্ট করতে হবে। এখন x এর ভ্যালু কত ছিল আমার এখানে, 3 থাকার কারণে কিন্তু এখানে ট্রু হয়ে গেছে। ট্রু হওয়ার কারণে কিন্তু আমি 2 নাম্বার বডির মধ্যে এন্টার করতে পারছি। তার মানে x এর এখন নিউ ভ্যালু হবে হচ্ছে 3 প্লাস 2 যোগ করে কত আসবে, 5। তার মানে x এর নিউ ভ্যালু কত হয়ে গেল, 5। তাহলে আমি যে ইনফরমেশন ফ্লো করছি সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর যদি ইনফরমেশন চেঞ্জ হয়ে যায় বা ভেরিয়েবল ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, তখনই বা সেই মাত্র আমরা কি করে নেব, যে কারণে এটা চেঞ্জ হলো, অর্থাৎ যে বডির কারণে সেকেন্ড অর্ডার প্যারেন্থেসিসের কারণে, যে সেকেন্ড অর্ডার প্যারেন্থেসিসের মধ্যে আমার কোডের এক্সিকিউশন হচ্ছে, তাহলে এই এক্সিকিউশনের শুরুটাকে একটা অপারেটর ধরবো এবং এই এক্সিকিউশনের শেষটাকে আমরা ভিন্ন আর একটা অপারেটর ধরবো। এটার জন্য আমরা মনে রাখি, তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো, যদি আমাদের ইনফরমেশন যদি কোথাও পাস হচ্ছে এবং পাস হওয়ার পরে যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে আমরা সিঙ্গেল অপারেটর ধরবো। যদি ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এই যে যেমন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন্টার করলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা শুরু এবং শেষেরটাকে ভিন্ন ভিন্ন অপারেটর ধরবো। তো আমি ধরে নিচ্ছি আমার সাথে যারা এই প্রবলেমটা খাতায় সলভ করেছে বা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছে, তাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরেও যদি এরকম কোনো স্যাম্পল সোর্স কোড অ্যানালাইসিস করতে যে হলস্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে প্রবলেম হয়, আমাকে জানালে আমরা সেটা সলভ করার ট্রাই করবো। আর যাদের কারো যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে তাহলে সে যেন সে কমেন্ট সেকশনে কোশ্চেনটা করলে আমরা সেটাও সলভ করার ট্রাই করবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল টুডে।